যত গভীর হয় তত জেগে ওঠে অজানা আতঙ্ক, যা আমরা দেখতে পাই না, যা শুনতে পাই না, তবুও চারপাশে তার উপস্থিতি টের পাই। এখানেই শুরু হয় আমাদের যাত্রা ভয়ের অন্ধকার জগতে, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া লুকিয়ে রাখে এক একটি অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, আমি পলাশ, আর তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের সত্যি ভৌতিক কাহিনী চ্যানেলে। তো বেশি সময় না নিয়ে দ্রুত আজকের আমাদের কাহিনী প্রতিশোধ গল্পটি শুরু করি। বাংলার প্রত্যন্ত গ্রাম মাটিয়াপাড়া, চারদিক জুড়ে ধান ক্ষেত, সরু কাঁচা রাস্তা, আর গ্রামের শেষ প্রান্তে ঘন বাজার। দিনের বেলায় শান্তশিষ্ট গ্রামটা রাত নামলেই অন্য রূপ নেয়। লোকজনের মুখে শোনা যায়, রাত 12টার পর বাজারের রাস্তা মারিও না, সেখানে কারা ঘোরে কেউ জানে না। বাজারটার গায়ে একটা পুরনো ভাঙা কুয়ো আছে। বহু বছর আগে সেখানে এক তরুণী দুর্ঘটনায় ডুবে মারা গিয়েছিল। তারপর থেকেই লোকজন বলে, ওর ধারে নাকি মাঝরাতে সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব দেখা যায়। সেদিন ছিল পূর্ণিমার রাত, চাঁদের আলোয় গ্রাম আলোকিত, তবু চারপাশে অদ্ভুত নীরবতা। চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল রঘু মাঝি, ধনেশ আর ভোলা। ধনেশ এসে বলল, রঘু কাকা, ওই বাজারে নাকি ভূত আছে। আরে এসব তোমাদের কুসংস্কার, আসলে কিছুই নয়। রঘু মাঝি চোখ বড় বড় করে বলল, বাপু, হেলা ফেলা করিস না। বহু মানুষ ওই পথ দিয়ে রাতে গেছে, কিন্তু ফিরে এসে অসুখে কাহিল হয়ে পড়েছে। ভোলা উচ্ছ্বাস নিয়ে বলল, আমি বলি কি কাকা, আজ রাত 12টার পর আমরা গিয়ে দেখে আসি আসলে কি আছে। রঘু মাঝি একটু গম্ভীর হলো, কিন্তু ধনেশের তর্কে সে রাজি হয়ে গেল। 12টার ঘন্টা বাজার সাথে সাথে তারা তিনজন হাঁটতে হাঁটতে বাজারের ভেতরে ঢুকলো। চারপাশে কুকুরের হাউ হাউ শব্দ ভেসে আসছে, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক। ভাঙা কুয়োর কাছে পৌঁছাতেই আচমকা হিম শীতল বাতাস বইল। বাজারের পাতা কাঁপতে কাঁপতে যেন ফিস ফিস করছে। ঠিক তখনই ভোলা চেঁচিয়ে উঠল, ওই দেখো, সাদা কাপড়ে নড়ছে কুয়োর ধারে। তারা তিনজন থমকে দাঁড়ালো। চাঁদের আলোয় স্পষ্ট দেখা গেল কুয়োর ধারে একটা সাদা অবয়ব বসে আছে। মৃদু কণ্ঠে শোনা গেল, আমাকে জল দাও, আমার তৃষ্ণা মেটাও। রঘু মাঝির বুক কেঁপে উঠল। ধনেশের মুখের হাসি মিলিয়ে গেল, আর ভোলার চোখ বড় বড় হয়ে উঠল বিস্ময়ে। ওর ধারে সাদা অবয়ব বসে আছে, চারপাশে হিমশীতল হাওয়া বইছে, কুকুরগুলো দূরে হাউ হাউ করে ডাকছে। তিনজনের বুক ধরপক করছে। রঘু মাঝি কাপা গলায় বলল, দেখলি তো, আমি বলেছিলাম এই জায়গা অভিশপ্ত। ধনেশ মাটিতে পা ঠুকল, এসব ভ্রম কাকা, হাওয়ায় কাপড় উঠছে, তাই চাঁদের আলোয় মনে হচ্ছে মানুষ। কিন্তু ভোলা সাহস করে এক পা সামনে এগোলো, তার চোখ জলজল করছে কৌতূহলে। ঠিক তখনই অবয়বটা মাথা তুলল, সাদা চাদরে ঢাকা মুখ, আর ভেতর থেকে ভেসে এলো মেয়ালি কণ্ঠ, আমাকে জল দাও, আমি খুব তৃষ্ণার্ত। শব্দটা এত করুণ, এত যন্ত্রণাদায়ক যে ভোলার বুকটা হু হু করে উঠল। সে অজান্তেই কুয়োর দিকে ঝুঁকতে লাগলো। রঘু মাঝি ভয় পেয়ে তার হাত ধরে টান দিল, না রে ভোলা, কাছে যাস না, ওটা মানুষ নয়, ওটা আটকে থাকা আত্মা। ধনেশ ঠোঁট কামড়ে বলল, এমন ভয় দেখে লাভ নেই, আমি গিয়ে ধরি, দেখি কে ওখানে। ধনেশ এক লাফে সামনে এগিয়ে গেল। ওর কাছে গিয়ে সে হাত বাড়াতেই অবয়বটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। চারপাশ নিঃশব্দ, শুধু কুয়োর ভেতর থেকে শো শো শব্দ আসছে। ধনেশ থমকে গেল। রঘু মাঝি দূর থেকে চিৎকার করল, ফিরে আয় ধনেশ, কুয়োর ধারে থাকিস না। কিন্তু হঠাৎ করেই ধনেশের পা পিছলে গেল। সে কুয়োর ধার ধরে পড়ে যেতে যেতে কোনো মতে নিজেকে সামলে নিল। চোখ নামিয়ে তাকাতেই সে ভেতরে কিছু দেখল। ওর ভেতরে লম্বা চুল ভাসছে, আর দুটো
অস্বাভাবিক লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। ভোলা ভয়ে কেঁদে ফেলল। ওই দেখো, কারো চোখ, ওর ভেতরে কেউ আছে। রঘুমাঝি আর ভোলা ধনেশকে টেনে তুলল। সবাই ঘেমে একেবারে ভিজে গেছে। হঠাৎই কুয়োর ভেতর থেকে ভেসে এলো গর্জনময় স্বর। তোমরা কেন এলে? আমার ঘুম ভাঙালে কেন? হাওয়া ঝড়ের মতো বইতে শুরু করলো। বাঁশগুলো কাঁপতে কাঁপতে যেন ভেঙে পড়বে। তিনজনের পায়ের নিচে মাটি পর্যন্ত কেঁপে উঠল। ঠিক তখনই বাদশারের ভেতর থেকে ঠকঠক শব্দে এগিয়ে আসতে লাগলো এক অবয়ব। চাঁদের আলোয় দেখা গেল মাথায় সাদা পাগড়ি, হাতে লাঠি। রঘুমাঝির চোখ বিস্ফারিত হয়ে গেল। হরিচরণ কাকু, এ যে বহু বছর আগে মারা গেছে। ভোলা কাপা গলায় বলল, মৃত মানুষ কি আবার ফিরে আসতে পারে কাকা? হরিচরণের অবয়ব দাঁড়িয়ে বলল, এই জায়গা ছেড়ে যা, নইলে তোরাও কুয়োর ভেতর হারিয়ে যাবি। কুয়োর ধারে দাঁড়িয়ে রঘুমাঝি, ধনেশ আর ভোলা থরথর করে কাঁপছে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে মাথায় সাদা পাগড়ি, হাতে বাঁশের লাঠি, লম্বা দেহ নিয়ে হরিচরণের অবয়ব দাঁড়িয়ে আছে। রঘুমাঝির বুক কাঁপছে, গলাটা শুকিয়ে কাঠ। সে তোতলাতে তোতলাতে বলল, হরিচরণ কাকু, তুমি তো মরেছ, তাহলে এখন তুমি? অবয়বটা গম্ভীর গলায় উত্তর দিল, আমি মরেছি বটে, কিন্তু শান্তি পাইনি। এই কুয়োর ভেতরে যে আত্মা বাঁধা, তাকে আমি আটকাতে পারিনি। আজও সে মুক্ত হয়নি। তোমরা কেন এলে এখানে? ভোলার গা শিউরে উঠল। সে রঘুমাঝির পায়ে আঁকড়ে ধরল। ধনেশ ভয় পেলেও মুখের জেদ নামল না। সে চেঁচিয়ে বলল, যদি আত্মা থাকে তো তাকে সামনে আনো। আমরা গ্রামবাসী, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। হরিচরণের চোখ হঠাৎ আগুনের মতো লাল হয়ে উঠল। সে লাঠি মাটিতে ঠুকতেই মাটির ভেতর থেকে দমকা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ওর ভেতর থেকে হু হু শব্দ উঠল, আর সাদা শাড়ি পরা সেই নারীর অবয়ব আবার দেখা দিল। তার চুল কুয়োর বাইরে ঝুলে পড়েছে, চোখ দুটি রক্ত লাল, ঠোঁট নীলছে। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে জল দাও, আমি মরিনি, আমাকে মেরেছে। রঘুমাঝি ভয়ে ফিসফিস করে বলল, এই যে মেয়েটা, এ তো লক্ষ্মীর ছবি। সেই মেয়েটা যে বছর 15 আগে কুয়োতে পড়ে মারা গিয়েছিল। হরিচরণের অবয়ব গর্জে উঠল, সে মারা যায়নি, তাকে ঠেলে ফেলা হয়েছিল, আর তার আত্মা প্রতিশোধ নেওয়া না পর্যন্ত মুক্তি পাবে না। ভোলার চোখ বিস্ফারিত। কে ফেলেছিল কাকু? কে ওর খুনি? হরিচরণ ধীরে ধীরে ধনেশের দিকে তাকালো। ধনেশের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। গ্রামের অনেকে জানে ধনেশের বাবার সঙ্গে সেই লক্ষ্মীর পরিবারের পুরনো ঝগড়া ছিল। শোনা যায় এক রাতে লক্ষ্মীকে ওই বাঁশঝাড়ের দিকেই শেষবার দেখা গিয়েছিল। ধনেশ কাপা গলায় বলল, না, আমি কিছু জানি না, আমি ছোট ছিলাম তখন। কিন্তু নারীর অবয়ব হঠাৎ কুয়োর ভেতর থেকে বেরিয়ে এলো। তার হাতে সাপের মতো লম্বা হয়ে ধনেশের দিকে বাড়ল। ধনেশ চিৎকার করে পিছনে সরে গেল, না, আমাকে বাঁচাও। চারপাশে হাওয়া ঝড়ের মতো বইছে। বাঁশগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে ভয়ঙ্কর শব্দ করছে। রঘুমাঝি আর ভোলা প্রাণপণে ধনেশকে টেনে সরাতে লাগলো। হরিচরণের আত্মা গম্ভীর স্বরে বলল, সত্য স্বীকার করো ধনেশ, নইলে তোমাকে ও টেনে নিয়ে যাবে। ধনেশ হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সে ফিসফিস করে বলল, আমি জানি, আমার বাবাই ওকে ঠেলে ফেলে দিয়েছিল জমির ঝগড়ার জন্য। এই স্বীকারোক্তি হাওয়ায় ভেসে যেতেই সাদা অবয়ব থেমে গেল। তার চোখ থেকে রক্তের মতো অশ্রু গড়িয়ে পড়ল। নারীর আত্মা কেঁদে উঠে বলল, আমার মৃত্যু বৃথা গেল না, সত্য প্রকাশ হলো, আমি এখন মুক্ত হব। এই কথা বলে এক ঝলক আলোর মতো সেই অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল। ওর ভেতর থেকে শেষবার একটুখানি ধ্বনি শোনা গেল, আমাকে স্মরণে রেখো। ঝড়ের মতো হাওয়া থেমে গেল। বাঁশঝাড় নিস্তব্ধ।
চাঁদের আলোয় শুধু কুয়োর ভাঙা দেহ দাঁড়িয়ে আছে। হরিচরণের অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল। শেষবার সে রঘুমাঝির দিকে তাকিয়ে বলল, ওকে মুক্তি দিতে পেরেছি, এবার আমারও শান্তি হলো। তারপর হাওয়ায় মিলিয়ে গেল সেই অবয়ব। রঘুমাঝি কপালে হাত থেকে বিড়বিড় করতে লাগলো, বাপরে, এ আমি জীবনে ভুলবো না। ভোলা নিঃশ্বাস নিতে পারছে না, বুক ধড়ফড় করছে। আর ধনেশ মাটিতে বসে কাঁদছে। আজ আমার বাবার পাপের জন্য এত বড় ভয় পেয়ে দেখলাম। তাদের তিনজনের কাছে এই রাত হয়ে রইল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। কুয়োর ধারে সেদিন রাতের ভয়াবহ ঘটনা শেষে ভোলা, ধনেশ আর রঘুমাঝি হাঁপাতে হাঁপাতে গ্রামে ফিরে এলো। গ্রামবাসীরা শুনে চমকে উঠল। সবাই বলল, লক্ষ্মীর আত্মা নাকি মুক্তি পেয়েছে, এবার আর বাদশারে ভয় থাকবে না। তিনজনের মনে একটু স্বস্তি এলো, কিন্তু রঘুমাঝির বুকের ভেতর কেমন অস্বস্তি কাজ করতে লাগলো। সে নিজে নিজে ভাবল, যদি আত্মা সত্যি মুক্তি পেত, তবে কেন হাওয়ায় এত শীতলতা রয়ে গেল? বাজারের পাতাগুলো এখনো কেন কাঁপছে? ঘটনা 3 রাত পর ধনেশ ঘুমাতে গিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল কুয়োর ভেতরে লক্ষ্মীর রক্তে ভেজা হাত বেরিয়ে তাকে টেনে নিচ্ছে। চোখ খুলতেই সে দেখল ঘরের জানালা হঠাৎ নিজে থেকেই খুলে গেছে, আর বাইরে বাঁশঝাড়ের পাতার শব্দ। সে হাঁপাতে হাঁপাতে বলল, না না, ও তো মুক্তি পেয়েছে, তবে এখনো কেন আমাকে ডাকছে? রঘুমাঝি ভোলাকে নিয়ে আবার কুয়োর ধারে গেল। দিনের আলোতেও কুয়োর ভেতরটা ভয়ানক অন্ধকার। সে মাটির গায়ে হাত রাখতেই টের পেল ভেতরটা এখনো কাঁপছে, যেন কেউ ভিতর থেকে শ্বাস নিচ্ছে। রঘুমাঝি গম্ভীর মুখে বলল, ভোলা, ব্যাপারটা শেষ হয়নি, এখানে আরো কোনো রহস্য লুকিয়ে আছে। ভোলা অবাক হয়ে বলল, তাহলে হরিচরণ কাকুর আত্মা কেন মিলিয়ে গেল? রঘুমাঝি হালকা কাপা গলায় উত্তর দিল, হয়তো ওর কাজ শেষ হয়নি, হয়তো সত্যি অন্য কেউ লুকিয়ে আছে। গ্রামের প্রবীণ বুড়ো হরেকৃষ্ণ একদিন রঘুমাঝিকে ডেকে বলল, শোনো রঘু, শুধু লক্ষ্মী নয়, ওই কুয়োর ধারে আরো 2জন মেয়ের মৃত্যুর খবর আছে, কিন্তু সেগুলো গোপন রাখা হয়েছে। গ্রামের বড় লোকেরা চাপা দিয়ে রেখেছে। রঘুমাঝির শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝল লক্ষ্মীর আত্মা মুক্ত হলেও কুয়োর ভেতরে আরো আত্মা আটকে আছে। সেদিন রাতেই ভোলা গরু চড়াতে বেরিয়েছিল। ফেরার পথে বাজারের ভেতর দিয়ে আসতে গিয়ে হঠাৎ দেখল 3টে সাদা অবয়ব পাশাপাশি দাঁড়িয়ে আছে, একসাথে ফিসফিস করে বলছে, আমাদের মুক্তি দাও, আমাদের সত্য প্রকাশ করো। ভোলার গলা শুকিয়ে কাঠ, তার চোখে জল চলে এলো ভয়ে। সে কোনো মতে দৌড়ে গ্রামে ফিরে এসে সব খুলে বলল। সব শুনে ধনেশ প্রায় অজ্ঞান হয়ে পড়ল। সে চিৎকার করে বলল, না, আর নয়, আমি আর ওই কুয়োর ধারে যাব না, ওরা আমাকে ছাড়বে না। রঘুমাঝি দাঁত চেপে বলল, যদি 3টে আত্মা আটকে থাকে, তবে আমাদের খোঁজে বের করতেই হবে আসলে খুনি কারা ছিল। তখনই বাতাস হু হু করে বইতে শুরু করলো। বাজার থেকে আবার সেই পরিচিত কান্নার আওয়াজ ভেসে এলো, কিন্তু এবার সেটা একসাথে 3জন নারীর কণ্ঠে। ভোলার চোখে দেখা 3টে সাদা অবয়বের কথা শোনার পর পুরো মাটিয়াপাড়া গ্রাম কেঁপে উঠল। লোকজন রাত নামলেই ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। শিশুরা রাতে কেঁদে ওঠে, গরু ছাগল হঠাৎ অকারণে ছুটে যায়, আর বাজারের দিক থেকে ভেসে আসে করুণ কান্নার শব্দ। রঘুমাঝি গম্ভীর মুখে বলল, এবার চুপ করে থাকা যাবে না, সত্যিটা জানতেই হবে। গ্রামের প্রবীণ বুড়ো হরেকৃষ্ণ ডেকে নিল রঘু, ভোলা আর ধনেশকে। চোখে জল নিয়ে সে ফিসফিস করে বলল, তোমরা শুনেছ শুধু লক্ষ্মীর কথা, কিন্তু ওই কুয়োর ধারে শুধু ও নয়, আরো 2জন মেয়ের মৃত্যু হয়েছিল। ভোলা ভয়ে বলল,
কে ওরা কাকু? হরেকৃষ্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, একজন ছিল রজনী, গরিব চাষার মেয়ে। আর একজন ছিল ফুলমণি, যার বিয়ে ঠিক হয়েছিল গ্রামের জমিদারের ছেলের সঙ্গে। কিন্তু ওরা দুজনেই অল্প সময়ের ব্যবধানে হারিয়ে গেল। পরে গোপনে ওদের লাশ কুয়ো থেকে তোলা হয়। ধনেশ কাপা গলায় জিজ্ঞেস করল, তাহলে এতদিন কেন এসব লুকিয়ে রাখা হলো? হরেকৃষ্ণ চোখ নিচু করে বলল, কারণ এই মৃত্যুর সঙ্গে জড়িত ছিল গ্রামের প্রভাবশালী পরিবারগুলো। জমির দখল, বিয়ের প্রতিশ্রুতি ভাঙা আর প্রতিহিংসার কারণে ওদের একে একে হত্যা করা হয়েছিল। গ্রামের বড় লোকেরা ক্ষমতার জোরে সব চাপা দিয়ে দেয়, পুলিশ পর্যন্ত কিছু করেনি। রঘুমাঝির চোখে আগুন জ্বলে উঠল। তাহলে তিনটে আত্মা এখনো ন্যায় চাইছে, তাই ওরা মুক্তি পাচ্ছে না? ধনেশ মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে বলল, আমার বাবার হাতেও তো একটা খুনের ছাপ রয়ে গেছে। লক্ষ্মীর মৃত্যুর জন্য সে দায়ী ছিল, তবে বাকিদের জন্য দায়ী কে? হরেকৃষ্ণ কাপা গলায় উত্তর দিল, রজনীর মৃত্যু ঘটিয়েছিল জমিদার রায়, আর ফুলমণিকে বিষ প্রয়োগ করেছিল গ্রামের মহাজন, কারণ সে তার ঋণ শোধ করতে পারেনি। ঠিক তখনই বাইরে দমকা হাওয়া বইতে শুরু করলো। বাজার থেকে তিনটে আলাদা আলাদা নারী কণ্ঠ ভেসে এলো। ন্যায় দাও, আমাদের রক্ত বৃথা গেল না। ভোলা কাঁপতে কাঁপতে বলল, ওরা ন্যায় চাইছে কাকা, যদি না দিই ওরা গ্রামটাকে ছেড়ে দেবে না। রঘুমাঝি দাঁত চেপে শপথ নিল, আমি সত্যিটা প্রকাশ করবই, যেই হোক, যত বড় লোক হোক, আমি ওদের নাম ফাঁস করব। ওরা মুক্তি না পেলে গ্রাম কখনো শান্তি পাবে না। হরেকৃষ্ণ কাপা গলায় সতর্ক করল, তুই যদি সত্য প্রকাশ করিস তবে শুধু গ্রামবাসীর দোষ নয়, আত্মাদের ক্রোধ তোর ঘাড়ে এসে পড়বে। রঘুমাঝির চোখে ভয় নেই, কেবল দৃঢ়তা। সে বলল, মরে গেলেও চলবে, কিন্তু এই অন্যায় আর চাপা দেব না। দিনভর গ্রামের মধ্যে টানাঘুষো চলছিল। লোকজন বলা বলি করছিল, রঘু নাকি সব ফাঁস করে দেবে। যদি সত্যি ও কথা বলে তবে বড় লোকেদের মুখ রাখতে আর পারবে না। রঘুমাঝি কারো ভয় করল না। সন্ধ্যায় সে ভোলা আর ধনেশকে ডেকে বলল, আজ রাত 12টায় চৌরাস্তায় দাঁড়িয়ে আমি সবাইকে সত্যিটা শুনিয়ে দেব। তিনটা মেয়ে মৃত্যু যে কিভাবে হয়েছিল সবাই জানুক। ভোলা তোতলাতে লাগলো, কাকা, এটা করলে গ্রামই তোকে মেরে ফেলবে, তবু করবে? রঘুমাঝি চোখ রাঙিয়ে বলল, যা সত্যি তা চাপা থাকলে অশান্তি কখনো মিটবে না। রাত যত গভীর হচ্ছিল গ্রামের বাতাস তত ভারী হয়ে উঠছিল। কুকুরগুলো হঠাৎ চেঁচাতে শুরু করলো। পেঁচার ডাক থামছিল না। চৌরাস্তার কাছে মানুষ জড়ো হতে লাগলো। বুড়ো, যুবক, মহিলারা সবাই জানতে চাইছিল রঘুমাঝি সত্যি কি বলতে চলেছে। কিন্তু গ্রামের প্রভাবশালী জমিদারদের দোসর আর মহাজনদের লোক গোপনে পরিকল্পনা করছিল, আজই ওর মুখ চিরদিনের মতো বন্ধ করে দিতে হবে। রাত 12টার ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই রঘুমাঝি এগিয়ে এলো। হাতে মাটির প্রদীপ, গলায় ভাঙা গলার সুর। শুনে রাখো সবাই, লক্ষ্মী, রজনী আর ফুলমণি, ওরা তিনজনকে হত্যা করেছিল এই গ্রামের নরপিশাচরা। এক একজনকে এক একজন খুন করেছিল। লক্ষ্মীকে আমার আত্মীয়, রজনীকে জমিদারের লোক, আর ফুলমণিকে মহাজন বিষ খাইয়ে মেরেছিল। এই কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। কেউ চিৎকার করছে, কেউ আবার চুপচাপ কান্না চাপছে। ঠিক তখনই হাওয়া এত জোরে উঠল যে প্রদীপ নিভে গেল। বাঁশঝাড় কেঁপে উঠল, আর দেখা গেল তিনটে সাদা অবয়ব ধীরে ধীরে ভেসে বেরিয়ে আসছে। ওরা একসঙ্গে হাহাকার করে উঠল, ন্যায় দাও, নয় এই গ্রাম ধ্বংস হবে। রঘুমাঝি ভয়ে পিছিয়ে গেলেও দাঁত চেপে পড়ল, আমি তোমাদের নাম ফাঁস করেছি, এখন তোমরা শান্তি পাও। কিন্তু গ্রামবাসী তোমাদের মুক্তি দেবে কিনা সেটা ওদের হাতে।
এক মুহূর্তে তিন আত্মার চোখ রক্ত লাল হয়ে উঠল। হঠাৎ করে চৌরাস্তায় দাঁড়ানো কয়েকজন বড় লোক মাটিতে লুটিয়ে পড়ল। তাদের মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, চোখ উল্টে গেছে। ভিড়ের মধ্যে কেউ চিৎকার করে উঠল, ওরা দোষীদের টেনে নিয়ে যাচ্ছে, আত্মারা এখন প্রতিশোধ নিচ্ছে। লোকজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে দৌড়াতে লাগলো, কিন্তু আত্মাদের কণ্ঠ এখনো প্রতিধ্বনিত হচ্ছিল। রঘু মাঝি হঠাৎ টের পেল তার গলার কাছে ঠান্ডা শ্বাস লাগছে। পেছনে তাকাতেই দেখল লক্ষ্মীর আত্মা তার একেবারে পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, তুই সত্যি পাস করেছিস, কিন্তু এভাবে শেষ নয়, আরো অনেক রক্তের দাগ লেগে আছে, সব প্রকাশ কর। রঘুমাঝির মুখ শুকিয়ে গেল। সে বুঝল এটা কেবল শুরু, এখনো শেষ হয়নি। রঘুমাঝি যখন সত্যিটা বলল, তখন থেকে গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। পুকুরের জল কালো কালি হয়ে উঠল, কুয়োর মুখে সারা রাত ছায়া নড়ছিল, আর ক্ষেতেরা আগবাগানে ভেসে আসত নারীকণ্ঠের কান্না। শিশুরা রাতে হঠাৎ শ্বাসরুদ্ধ হয়ে কেঁদে উঠত, আর গৃহপালিত পশুগুলো খামারের বাঁধা অবস্থায় আতঙ্কে ছটফট করত। গ্রামের সবাই বুঝে গেল তিন আত্মা এখন কেবল বাঁশঝাড়ে আটকে নেই, তারা ধীরে ধীরে পুরো গ্রামটাই ছড়িয়ে পড়েছে। ভোলা এক রাতে খামারের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখলো তার ছায়াটা তার থেকে আলাদা হয়ে যাচ্ছে। সে দ্রুত হাঁটছিল, ছায়াটা ততই তার পেছনে ঘুরে দাঁড়াচ্ছে। এক সময় ছায়াটা ভোলার কানে ফিসফিস করে বলল, তুই আমাদের সত্য শুনেছিস, এখন তুই দায়ী। যদি চুপ থাকিস তোর রক্ত চাই। বাঁচাও, বাঁচাও। ভোলা ভয়ে চিৎকার করে দৌড় দিল। ধনেশ এক রাতে ঘরে বসেছিল, হঠাৎ বাতাসে প্রদীপ নিভে গেল, অন্ধকারে কণ্ঠ শোনা গেল, তোর বাবার পাপ এখনো ধুয়ে যায়নি, বাবার দায় ছেলের গলায় নামবে। ধনেশ কাঁপতে কাঁপতে চিৎকার করল, আমি কি করব? ও আমায় ছেড়ে দাও। অবয়বটা তার চোখের সামনে ভেসে উঠল, লক্ষ্মীর রক্ত মাখা মুখ, চোখ ফাঁকা গর্তের মতো। ওদিকে রঘুমাঝি বুঝল সত্যি শুধু বললেই হবে না, ওকে প্রমাণও করতে হবে, যাতে পুরো গ্রাম দায়ীদের শাস্তি দিতে পারে। সে বৃদ্ধ হরেকৃষ্ণকে নিয়ে গ্রামের পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করলো। জমিদারের জমির কাগজে, মহাজনের খাতায় সবখানে রক্তাক্ত ঘটনার প্রমাণ লুকানো ছিল। কিন্তু যতই সে গভীরে যাচ্ছিল, আত্মাদের ক্রোধ ততই বাড়ছিল। এক রাতে বাদশার থেকে তিনটে আলাদা আলাদা অবয়ব তাকে ঘিরে ধরে বলল, শুধু নাম বললেই চলবে না, ওদের রক্ত দাও, নইলে তুইও বাঁচবি না। রঘুমাঝির শরীর কেঁপে উঠল, তবু সে বলল, তোমাদের রক্তের বিচার আমি দেব মানুষের হাতে। আমি হত্যাকারীদের প্রকাশ করব, কিন্তু খুন করব না। এরপর থেকে ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করলো। রাতের আধারে গ্রামের কুয়ো থেকে রক্ত ফেনিয়ে উঠতে লাগলো। জমিদারের ঘরের দেওয়ালে নিজে থেকেই রক্তের অক্ষরে লেখা উঠল, খুনি। মহাজনের গরুর খোয়ারে গরুগুলো একসাথে চিৎকার করে মরতে লাগলো। গ্রামবাসীরা ভয়ে আতঙ্কিত হয়ে রঘুমাঝির কাছে এসে বলল, তুই যেহেতু মুখ খুলেছিস, এখন তুই শান্ত করবি, নইলে আমরা তোকে মেরে দেব। রঘুমাঝি বুঝল ও একাই দাঁড়িয়ে গেছে। আত্মাদের অভিশাপ আর গ্রামবাসীদের ক্রোধ, দুই দিক থেকে মৃত্যুর ফাঁস তার গলায় পিছিয়ে ধরেছে। তিন আত্মা একসঙ্গে ভেসে এসে তার কানে ফিসফিস করল, এটাই শেষ সুযোগ, শাস্তি না দিলে পুরো গ্রামটাকেই আমরা আগুনে পুড়িয়ে দেব। রঘুমাঝির কপালে এই কথা শুনে ঘাম চলে এলো, বুক ধুকপুক করছে। সে চিৎকার করে উঠল, তোমরা যদি ন্যায় চাও তবে আমায় সময় দাও, আমি পুরো গ্রামের সামনে খুনিদের বিচার করব। আত্মারা হঠাৎ মিলিয়ে গেল, কিন্তু তাদের কণ্ঠ প্রতিধ্বনিত হতে লাগলো, সময় শেষ হয়ে আসছে। দিনভর রঘুমাঝি হাতে বেড়ালো জমিদারের কাগজপত্র, মহাজনের পুরনো খাতা আর গ্রাম আদালতের নথি। অবশেষে সে পেয়ে গেল। মহাজনের খাতায় লেখা আছে,
ফুলমণি ঋণ শোধ করতে না পারায় বিষ দেওয়া হলো। জমিদারের কাগজে লুকোনো চিঠি। রজনীকে সরিয়ে ফেলা হলো। জমি এখন জমিদারের নামে। আর লক্ষ্মীর মৃত্যু নিয়ে এক গোপন চুক্তি। লক্ষ্মীকে বিয়ে না করলে সে মুখ খুলে দেবে, তাই ওকে কুয়োয় ফেলে দেওয়া হলো। এই প্রমাণ হাতে নিয়ে রঘুমাঝি শপথ করল, আজ রাতে গ্রাম চত্বরে সব বলবে। সত্যিটা চাপা আর থাকবে না। রাত 12টার আগে চৌরাস্তায় আবার ভিড় জমল। সবাই শুনতে চায় রঘুমাঝি কি প্রমাণ এনেছে। ধনেশ আর ভোলা ভীতু চোখে ভিড়ের পাশে দাঁড়িয়ে রইল। রঘুমাঝির সবার সামনে কাগজগুলো ছিঁড়ে না ফেলে উঁচিয়ে ধরে বলল, এটাই প্রমাণ। জমিদার মহাজন আর আমারই আত্মীয় মিলে 3টে নিরীহ মেয়েকে হত্যা করেছে। ওরাই আসল খুনি। ভিড়ের মধ্যে থেকে চিৎকার উঠল, মিথ্যে বলছে রঘু, মিথ্যে বলছে, রঘু মিথ্যে বলছে। মিথ্যে বলছে। জমিদারের আর মহাজনের দোসররা লোকজনকে উস্কো দিতে লাগলো। ঠিক তখনই হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাতের আলোয় দেখা গেল 3টে সাদা ছায়া ভেসে নামছে। লক্ষ্মী, রজনী আর ফুলমণির আত্মা একসাথে হাজির হলো। ওরা আঙুল তুলে গ্রামবাসীর দিকে ইশারা করলো আর বলল, দেখো, খুনিদের নাম বলা হলো, কিন্তু তোমরাও এতদিন আমাদের কান্না চেপে রেখেছিলে, তাই তোমরাও দোষী। এই শুনে গ্রাম জুড়ে হাহাকার পড়ে গেল। আত্মারা হাওয়ায় ঝড়ে সবাইকে ছত্রভঙ্গ করে দিল। যারা খুনিদের পক্ষ নিয়েছিল তাদের দেহ কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। কারো রক্ত উঠেছে, আবার কারো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। রঘুমাঝি কাঁপতে কাঁপতে বলল, তোমাদের বিচার তো এখন হলো, ওরা শাস্তি পাবে। গ্রামের মানুষের হাত থেকে দোষীরা মুক্তি পাবে না। তোমরা এবার শান্তি খুঁজে নাও। কিন্তু আত্মারা গর্জন করে উঠল, এখনো শান্তি নয়। তোমাদের ভেতরে যারা আমাদের মৃত্যু চেপে রেখেছিল তাদের রক্ত চাই। বজ্রপাত একের পর এক গাছ ভেঙে ফেলল। ওর জল লাল হয়ে উঠল। গ্রামবাসীরা দিশেহারা হয়ে চারিদিকে দৌড়াতে লাগলো। মহাজনের বাড়ি থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। ভোলা আতঙ্কে কেঁদে উঠল, কাকা, আত্মারা সব শেষ করে দেবে। ধনেশ মাটিতে পড়ে কাঁদছিল, আমার বাবার পাপ আমায় গ্রাস করবে, আমি বাঁচবো না। রঘুমাঝি চোখ বন্ধ করে 2 হাত তুলে চিৎকার করলো, তোমরা যদি ন্যায় পাওয়ার জন্য এসেছো তবে আমায় নিয়ে যাও, কিন্তু গ্রামকে ছেড়ে দাও। এক মুহূর্তে 3 আত্মা তার চারপাশে ঘুরে দাঁড়ালো। লক্ষ্মী ঠান্ডা কণ্ঠে বলল, তুই সত্য বলেছিস, তাই তুই দায়ী নোস, কিন্তু রক্তের দেনা এখনো বাকি। হঠাৎ রঘুমাঝির বুকের উপর তীব্র চাপ পড়ল। সে মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখ দিয়ে বেরোতে লাগলো রক্তের ফেনা। ভিড়ের মধ্যে আতঙ্কে সবাই চিৎকার করলো, কিন্তু বজ্রপাতের আলোয় দেখা গেল রঘুমাঝির চোখ বন্ধ হলেও ঠোঁটে এক ফোঁটা হাসি। চৌরাস্তার মাটিতে রক্তে ভেজে পড়ে আছে রঘুমাঝির দেহ। তার চোখ বন্ধ, ঠোঁটে হালকা হাসি, যেন মৃত্যুর ভেতর দিয়েই সে অন্যায়ের বিরুদ্ধে জয়লাভ করেছে। আত্মারা তার দেহকে ঘিরে ভেসে উঠল। লক্ষ্মী কাঁপা কণ্ঠে বলল, এ মানুষটা আমাদের জন্য প্রাণ দিল, এ তো দোষী নয়, আমাদের সত্যভাস করেছে। রজনীর আত্মা আকাশের দিকে তাকিয়ে হাহাকার করে উঠল, আমরা প্রতিশোধ চেয়েছিলাম, কিন্তু সে আমাদের বিচার দিয়েছে নিজের রক্তের বিনিময়ে। আর ঠিক তখনই গ্রাম জুড়ে থমথমে নীরবতা। আগুনে জ্বলতে থাকা মহাজনের বাড়ির শিখা হঠাৎ নিজে থেকে নিভে গেল। পুকুরের কালো জল আবার স্বচ্ছ হয়ে উঠল। বাজার থেকে ভেসে আসার কান্নার শব্দ মিলিয়ে গেল। ভোলা বিস্ময়ে ফিসফিস করে বলল, কাকা, ওরা কি তবে শান্তি পেল? ধনেশ ভয়ে কাঁপতে কাঁপতে রঘুমাঝির নিথর শরীরের পাশে বসল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমার বাবার পাপ আমি মুছতে পারিনি, কিন্তু রঘুমাঝি নিজের প্রাণ দিয়ে আমাদের মুক্তি দিল। 3 আত্মা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগলো। ওদের মুখে আর ক্রোধ নেই, বরং এক অদ্ভুত শান্তি। শেষবার লক্ষ্মীর কণ্ঠ ভেসে এলো,
আকাশে এক ঝলক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। তারপর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। গ্রামবাসীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। যারা এতদিন সত্য গোপন করেছিল তারা সবাই কেঁদে ফেলল। মহাজন আর জমিদারের দোসরদের গ্রামবাসী নিজেরাই শাস্তি দিল। কাউকে তাড়িয়ে দেওয়া হলো, আবার কাউকে খুঁটিতে বেঁধে রাখা হলো। ভোলা বলল, আজ থেকে গ্রামটা বদলাবে, আর কোনো সত্য চাপা দেওয়া হবে না। ধনেশ আকাশের দিকে তাকিয়ে শপথ নিল, আমার বাবার মতো পাপ আর কেউ করবে না। রঘুমাঝির আত্মত্যাগ বৃথা যেতে দেব না। রঘুমাঝির মৃত্যুতে গ্রাম বাঁচল আর তারা মুক্তি পেল। তবে গ্রামবাসীর মনে সেই রাত 12টার পর চিরকাল দাগ কেটে রইল। যখনই বাঁশঝাড়ের দিকে কেউ তাকায় মনে হয় যেন এখনো 3টি সাদা অবয়ব ওখানে দাঁড়িয়ে ফিসফিস করছে। কেমন লাগলো আমাদের কাহিনী? আমাদের কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের সত্যি ভৌতিক চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবে না। কারণ আমরা যদি কোনো ভিডিও ছাড়ি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে।